সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 4:25 তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পৌঁছে দেন একান্ত সচিব দিদারুল আলম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র দাখিলের তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবালয় সূত্র। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। এর আগে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির একান্ত সচিব তার পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয়ে আসেন। গেল কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। লন্ডন সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ উঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে, যদিও তিনি কয়েকটি গণমাধ্যমকে এই বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এই মুহূর্তে সংসদ সচিবালয়ে ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হোসেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পৌঁছে গিয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আপনি ঠিকই বলেছেন, অনেক জল্পনা কল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। 4:25 সংসদ সচিবালয়ে তার একান্ত সচিব তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয়ে আসেন এবং সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়। বিকেল 5টার পরে একটি সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে, আমরা সেই অপেক্ষায় আছি। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই সংবাদ সম্মেলন করবেন এবং তিনি তার রাষ্ট্রপতির পদত্যাগের পরে তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন সংবিধান অনুসারে। এর পরবর্তীতে কিন্তু 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে। যদিও আজকে সকালে তিনি ঢাকায় ফেরার পরে তিনি বলেছেন যে 90 দিনের মধ্যে যে বাধ্যবাধকতা রয়েছে সেই 90 দিনের মধ্যেই কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন। এখনো আমরা অপেক্ষা করছি সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন। এরই মধ্যে কিন্তু যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র সেটি আমাদের হাতে এসেছে। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল তিনি কিন্তু শপথ নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং শপথ গ্রহণ করেছিলেন। এরপরে কিন্তু 24-এর 5 আগস্টে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের শপথ গ্রহণ এবং আগের সংসদ বিলুপ্ত করা থেকে শুরু করে তার যে আদেশগুলোকে অধ্যাদেশ আকারে রূপান্তর করতে একটা দীর্ঘ সময় তাকে এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়েছে বা তাকে রেখে দেওয়া হয় এবং বিভিন্ন সময় এনসিপি, জামায়াত ইসলামী সহ বেশ কিছু সংগঠন যদিও তার অপসারণের পক্ষে বিভিন্ন সময় রাজপথে সরব ছিল, সাংবিধানিক সংকট বা শূন্যতার দাবিতে বা অজুহাতে বিএনপি সেই সময় রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অবশেষে নতুন সরকার শপথ নেওয়ার পর বিএনপি 5 মাসের মাথায় কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলেন এবং পদত্যাগপত্রে তিনি তার অসুস্থতার কারণ দেখিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে হৃদরোগ, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ সহ নিউমেরিক অটোপ্যাথি একটি রোগের কথা তিনি বলেছেন। ক্ষণে ক্ষণে তিনি অচেতন হয়ে পড়েন। এই বিষয়টা তিনি সামনে নিয়ে এসেছেন, বলেছেন যে একটি সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকার জন্য তিনি আর নিজেকে যোগ্য মনে করছেন না, ফলে তিনি এই পদত্যাগ করছেন। জাতীয় সংসদের স্পিকার যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি একটু পরেই সংবাদ সম্মেলন করবেন। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো যে আসলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কি বললেন বা এই নতুন দায়িত্বে বা এই পদত্যাগ ইস্যুতে তার বক্তব্য। মোহাম্মদ হুসাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই যখন ব্রিফিং শুরু হবে আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদের এই বিষয়ে জানাতে পারবো। দর্শক, সংসদ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাতে এবার বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের কার্যক্রম নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আমরা সকাল থেকেই কিন্তু অপেক্ষায় ছিলাম, কেননা গত দুদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং কখন করবেন সেই বিষয় নিয়ে কিন্তু সারা দেশে যেমনটি আলোচনা ছিল ঠিক একইভাবে কিন্তু বঙ্গভবন এলাকাতেও তেমনটাই ছিল এবং আমরা সেটি বলছিলাম যে বিকেলের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এবং আমরা দেখেছি যে বিকেল 4টার পরপরই বঙ্গভবন থেকে বেশ কটি গাড়ি বেরিয়েছে এবং তার একান্ত সচিব তিনি কিন্তু পত্র নিয়ে সেটি কিন্তু জাতীয় সংসদ সচিবালয়ে সেটি পৌঁছেছেন এবং সেখানে কিন্তু
কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন। অর্থাৎ দীর্ঘ প্রায় 3.5 বছর এই বঙ্গভবনে থাকা দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করবেন এবং তার যে অভিপ্রায় সেই অভিপ্রায় আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই তিনি তার নিজ বাসভবন গুলশানে ফিরে যাবেন, এমনটাই কিন্তু তার অভিপ্রায় জানানো হয়েছে। কেননা তিনি যেহেতু বলেছেন ইতিমধ্যে তিনি অসুস্থতাজনিত কারণে এই পদত্যাগ করছেন, যে কারণে নিজ বাসভবনে যাওয়ার পর তার যে শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসা এবং বিশ্রাম সব কিছু মিলিয়ে নিজ বাসভবন এবং সেখান থেকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারেও কিন্তু বেশ কথা আমরা শুনছিলাম। অর্থাৎ এই যে 3.5 বছর তিনি দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে এখানে দায়িত্ব পালন করেছেন, সব কিছু মিলিয়ে তার যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী ছিল তারাও কিন্তু ইতিমধ্যে এই বঙ্গভবন ছেড়ে যাবেন এবং সেটি হয়তো আজকে রাতের মধ্যেও যেতে পারেন। অর্থাৎ আজকে যখন সংবাদ সম্মেলন শেষ হয়ে যাবে এবং রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত দায়িত্ব যিনি আসবেন অর্থাৎ স্পিকার, তিনি আসলে সিদ্ধান্ত নেবেন এখানে আসলে কারা কারা দায়িত্ব পালন করবেন এবং তিনি এখানে আসবেন কিনা অর্থাৎ বঙ্গভবনে আসবেন কিনা সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানা যাবে। সরকার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, শুক্রবার ভোর 6:30টার দিকে বিএসএফের টিলাসন ক্যাম্পের সদস্যরা 7 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিজেপির চারাল ডাঙ্গা বিওপির একটি টহল দল তাদের বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছে। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের 8 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। কুষ্টিয়া বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, 146 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার ভোর 5:10 জয়পুর সীমান্তের মাথাভাঙা নদী দিয়ে 8 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল ঘটনাটি টের পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তার নদী সাঁতরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। যারা ধর্মের নামে বিভক্তির কথা বলে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা ও আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানিয়েছেন, প্রকৃত মানুষ অন্য ধর্ম বিশ্বাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা করে। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে না তারা দেশ ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্য যে কোনো ধর্মবিশ্বাসীকেই তার বিশ্বাসকে সম্মান করেন, কেননা তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্মবিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্মবিশ্বাসীদেরকে কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। সকল সম্প্রদায়ের দেশ, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগ থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারের নীতি সহায়তা আর বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন।
মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছি। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লাগি রাত্রে ঘুমাইতে দিই না। আমি ব্যথার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে, আমার অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চ শিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এই মুহূর্তে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাশেদ, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন? আপনি জানেন যে অল্প কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং এনসিপি বরাবরই আসলে পদত্যাগের বিরোধী ছিলেন। পদত্যাগের বিরোধী বলতে বোঝাচ্ছি যে তারা পদত্যাগ শুধু করলেই হবে না, তারা বলছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে আসলে অ্যারেস্ট করতে হবে, এরকম কিন্তু মন্তব্য দিয়েছিলেন। আমি আসলে এই মুহূর্তে আমি এনসিপির প্রতিক্রিয়া জানবো। আমার সাথে রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাবো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্রটি আসলে আপনিও হয়তো বা দেখেছেন, অল্প কিছুক্ষণ আগে সেই পত্রটিও আসলে আমাদের হাতে এসেছে। একটু বলবেন যে আপনাদের প্রতিক্রিয়া কি? রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার শপথ অনেক আগেই ভঙ্গ করেছেন। তিনি রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারেন না, এ কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। তবে তিনি যে আসীন থাকতে পারবেন না রাষ্ট্রপতি পদে, সেটা কিভাবে হবে আমরা বলেছি যে এটা অভিশংসনের মধ্য দিয়ে হতে হবে। এই যে আজকে তিনি পদত্যাগ করার মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, ব্যাপারটা এইভাবে না হয়ে বরং এটি সংসদে অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। তিনি নিজে চলে যাবেন, ব্যাপারটা এমন না হয়ে বরং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এমন হওয়ার দরকার ছিল। অর্থাৎ তিনি যে রাষ্ট্রপতি আকারে তার যে শপথ ছিল, সেই শপথ তিনি ভঙ্গ করেছেন, তিনি মিথ্যা কথা বলেছেন। এমনকি এর আগে তার যে বিতর্কিত ভূমিকা, বিশেষত তিনি যখন রাষ্ট্রপতি হন নাই তার আগের সময়কালের তার যে ভূমিকাগুলো ছিল,
এবং তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে এতগুলো মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে। 24-এর অভ্যুত্থানের সময়টাতে একটা গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যা সেগুলো তো তিনি সবকিছুতে সায় দিয়ে গেছেন। তিনি তো এই গণহত্যার অপরাধী, এরকম একজন অপরাধী, এবং যিনি মিথ্যা কথা বলেন, যিনি শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এই কথা বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, আবার কিছুকাল পরে সাংবাদিকদের কাছে একটা সংবাদ সম্মেলন করে বা একটা ইন্টারভিউ দিয়ে তিনি বলেন যে আসলে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই। এটা তো খুবই দুই ধরনের কথাবার্তা, এক তার কাছে আছে আর এক তার কাছে পদত্যাগপত্র নাই। এই ধরনের বক্তব্য যিনি দেন তিনি তো আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, এবং এই যে তার যোগ্যতা হারিয়ে ফেলা, এই কারণে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কিন্তু আমাদের পার্টি গঠনের আগেই, আমরা যখন নাগরিক কমিটির আকারে ছিলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম, সেই সময়গুলোতেই ইন্টারিমের সময়টাতেই আমরা কিন্তু তার পদত্যাগের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি। তার সেই সময়টাতে সংসদ ছিল না, অভিশংসনের ব্যাপার ছিল না, কিন্তু এখন সংসদ গঠিত হওয়ার পরে আমরা একেবারে শুরুর দিন থেকেই তার অভিশংসনের দাবি এই সরকারের কাছে আমরা জানিয়ে এসেছি। কিন্তু এই সরকার নানাভাবে একটা সাংবিধানিক সংকট, নানা কিছু বুঝিয়ে তারা একটা লেন্থি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, এবং আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করার দর্শক যেমনটি শুনছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এনসিপির আখতারুজ্জামান প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। দর্শক এই মুহূর্তে আমরা আবারও আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইনের সাথে যুক্ত হতে চাচ্ছি। তিনি আছেন এই মুহূর্তে সংসদ সচিবালয়ে। হোসাইন, আপনি তো সেখানে রয়েছেন, ব্রিফিং কি শুরু হয়েছে কিনা জানাবেন। এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি, একটু পরে আসলে ব্রিফিংটা শুরু হবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই সংবাদ সম্মেলন করবেন, আমরা অপেক্ষায় আছি। তবে 4:30টার দিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি স্পিকারের কাছে দেয়া হয় এবং সংসদ সচিবালয়ে তারা পদত্যাগপত্রটি নিয়ে আসেন, এবং পরে স্পিকার এই পদত্যাগপত্রটি গ্রহণ করেন 5:01 দিকে। পরবর্তীতে এই বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন। ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অসুস্থতার মধ্যে রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ, এছাড়া অটোনমি নিউরোপ্যাথি নামে একটি অসুখের কথা তিনি বলেছেন, যেখানে ক্ষণে ক্ষণে তার অচেতন হয়ে পড়েন। ফলে এই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব বা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন না বলে তিনি এই পদটি ছাড়তে চান, এবং তিনি এই দায়িত্বটি মোহাম্মদ হোসাইন, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির পদত্যাগের সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। 26 জুলাই থেকে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, যা 30 জুলাই পর্যন্ত চলতে পারে। সাগরে ঘূর্ণায়নের ফলে বৃষ্টি ও ঝড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হবে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। বলেন, উপকূলে ভারী বর্ষণ হলে কিছু সময়ের জন্য জলাবদ্ধতা হলেও বন্যার শঙ্কা নেই। এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 83 মিলিমিটার। প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, শুক্রবার রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হলেও তাপমাত্রা 25 ডিগ্রির আশপাশেই থাকবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।